স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করি ভালোই আছো। তো এই কয়দিন আমরা ইংলিশ ফার্স্ট পেপারের টপিক পড়ছিলাম, কিন্তু আজকে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের একটি টপিক আলোচনা শুরু করব এবং এই টপিকটি তোমরা ধরতে পারো যে তোমাদের সমগ্র ইংলিশ সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিকের মধ্যে একটি। আজকে যে টপিকটি আলোচনা করছি সেই টপিকটি হচ্ছে ন্যারেশন। এখন ন্যারেশন কি এই সম্পর্কে আমাদের ধারণা থাকতেও পারে কিংবা নাও থাকতে পারে, কিন্তু আমি আশা করছি তোমাদের সকলেরই একটু হলেও ধারণা আছে, কেননা তোমরা শুধু এই ক্লাসে না বরঞ্চ প্রিভিয়াস অর্থাৎ পূর্ববর্তী অনেক শ্রেণীতেই তোমরা ন্যারেশন কি এটা সম্পর্কে জেনেছো। তো তাও আমরা আজকে যে কাজটি করব সেটি হচ্ছে উই উইল লার্ন হোয়াট দে আর, অর্থাৎ ন্যারেশন কি এটা আমরা জানার চেষ্টা করব। উই উইল লার্ন দ্য স্ট্রাকচার, আমরা ন্যারেশনের স্ট্রাকচারও জানার চেষ্টা করব এবং শেষে উই উইল লার্ন হাউ টু চেঞ্জ সেন্টেন্সেস, অর্থাৎ ন্যারেশনে আমাদের প্রধান কাজটি হলো আমাদের বিভিন্ন বাক্য চেঞ্জ করতে হয়। এই বাক্যগুলি কিভাবে চেঞ্জ করতে হয় এটা আমরা এই ক্লাসে জানার চেষ্টা করব এবং পরবর্তী কিছু ক্লাসে আমরা ন্যারেশন শিখব সঠিকভাবে। তো ন্যারেশন কি? Narration is a topic in grammar which has less to do with learning than to apply what we have already learned. অর্থাৎ ন্যারেশনে নতুন জানার থেকে আমরা ইতোমধ্যে যা জেনেছি তা তা অ্যাপ্লাই করার কাজই বেশি। আমরা ন্যারেশনের জানার আগে আমরা কি কি শিখেছি? রাইট ফর্মস অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, তারপর সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এইসব জিনিসপত্র আমরা জেনেছি এবং এই যে আমাদের যে জ্ঞান অলরেডি আমাদের আছে সেটি অ্যাপ্লাই করার যে অনুশীলন থাকবে সেটি প্রধানত ন্যারেশনে হয়ে থাকে। ফর ইয়োর লেভেল what you'll be needing to do is to transform direct speeches into indirect speeches. তো ফর ইয়োর লেভেল বলতে আমি বুঝাচ্ছি যে এসএসসি লেভেলে যেই কাজটি তোমাদেরকে করতে হবে সেই কাজটি হলো ডিরেক্ট সেন্টেন্স থেকে তোমাদের ইনডিরেক্ট সেন্টেন্সগুলিকে ন্যারেশন করতে হবে। এখন এইচএসসিতে দেখা যাবে তোমরা এমনও প্রশ্ন পাবে যেখানে ইনডিরেক্ট স্পিচকে ডিরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হয়, কিন্তু তোমাদেরকে ও নিয়ে এখন চিন্তা করতে হবে না। ওই চিন্তা তোমরা যখন এইচএসসিতে থাকবে অর্থাৎ কলেজে থাকবে তখন করবে। এখন আমরা শুধুমাত্র ডিরেক্ট থেকে ইনডিরেক্টই শিখবো, যেহেতু এটা আমাদের জানার প্রয়োজন। From the previous slide, you might have already guessed that narration can be classified into two categories, those being A. Direct speech, অর্থাৎ দেখতেই পাচ্ছ ডিরেক্ট স্পিচের পাশে একটি উদাহরণ দেওয়া আছে, জর্ডান সেড I am not ready, এবং B. Indirect speech, অর্থাৎ জর্ডান সেড দ্যাট হি ওয়াজন্ট রেডি। তোমরা যদি সেন্টেন্স দুটি দেখতে পারো যে জর্ডান সেড I am not ready এবং জর্ডান সেড দ্যাট হি ওয়াজন্ট রেডি, সেন্টেন্স দুটোর অর্থ কিন্তু একদম সেম, কিন্তু সেন্টেন্সগুলোকে বোঝানোর কায়দাটি একটু ডিফারেন্ট। যেভাবে কথাগুলি বলা হচ্ছে, কথা বলার যে নিয়ম বা কথা বলার যে ফরম্যাটটি দেখতে পাচ্ছি সেটি একটু ভিন্ন। এজন্যই একটি ডিরেক্ট এবং আরেকটি ইনডিরেক্ট। ডিরেক্ট স্পিচে আমরা দেখতে পাচ্ছি জর্ডান সরাসরি বলছে এবং জর্ডান নিজেকে আই দিয়ে সম্বোধন করছে, কিন্তু ইনডিরেক্ট স্পিচে আই শব্দটি উল্লেখ নেই, বরঞ্চ অন্য একজন যে ন্যারেট করছে সে জর্ডানকে হি বলে সম্বোধন করছে। তো এটি ধরতে পারো ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচের পার্থক্য। যখন একটি চরিত্র বা যখন একটি সাবজেক্ট নিজে কথা বলে সেটি ডিরেক্ট স্পিচ, কিন্তু যখন ওই সাবজেক্টের হয়ে কেউ আরেকজন কথা বলে থাকে তাকে তখন ইনডিরেক্ট স্পিচ বলা হয়। Notice how in both of the sentences the absent speaker is actually narrating what the subject of this sentence had said. However, in the first one, the absent speaker is using the exact same words of the subject of this sentence. In other words, the speaker is quoting Jordan. এখন তোমরা যদি চিন্তা করো যে জর্ডান সেড I am not ready, এই কথাটি কিন্তু জর্ডান বলছে না। কথাটি তুমি যে পড়ছো, তুমি যদি জোরে বলে থাকো তাহলে তুমি জর্ডান কি বলেছিল সেই কথাটিই বলছো, অর্থাৎ জর্ডান বলেছিল I am not ready, যেমন আমি পড়ছি জর্ডান সেড I am not ready, জর্ডান নিজের কথাটি বলছে না। কিন্তু আমি জর্ডানের হয়ে যখন কথাটি বলছি তখন প্রথম ক্ষেত্রে ডিরেক্ট স্পিচের ক্ষেত্রে জর্ডান কি কথাটি বলেছিল এটি হুবহু আমি বলছি, অর্থাৎ আমি জর্ডানের কথাটি যখন হুবহু বলছি তখন জর্ডানের কথাটি ডিরেক্ট স্পিচে পড়ছে। কিন্তু দ্বিতীয় বাক্যটি দেখো, however in the second one
the absent speaker is not using the exact words of Jordan, he is rather speaking on behalf of him. অর্থাৎ সেকেন্ড সেন্টেন্সে দেখো জর্ডান সেড দ্যাট হি ওয়াজন্ট রেডি, অর্থাৎ আমি এখানে যে কাজটি করেছি সেটি হচ্ছে আমি জর্ডান কি বলেছিল সেই কথাটিই বলছি, কিন্তু জর্ডান এক্স্যাক্টলি অর্থাৎ হুবহু যে কথাটি বলেছিল সেই কথাটি না বলে আমি আমার মতন তার হয়ে কথাটি বলছি। এটি আসলে ডিরেক্ট এবং ইনডিরেক্ট স্পিচের মূল পার্থক্য। তো তোমাদেরকে আমি এখন ছোট্ট একটি এক্সারসাইজ দেব, তোমাদেরকে 2 মিনিটের এক্সারসাইজ দিচ্ছি। তোমরা এই 2 মিনিটে যে কাজটি করবে সেটি হচ্ছে তোমরা 3টি ডিরেক্ট স্পিচ লিখবে এবং ওই 3টি ডিরেক্ট স্পিচের ইনডিরেক্ট স্পিচ তোমরা লেখার চেষ্টা করবে। তোমরা এই যে দেখতে পাচ্ছ সেন্টেন্সের ফরম্যাট, জর্ডান সেড আই অ্যাম নট রেডি, অর্থাৎ আই অ্যাম নট রেডি কোটেশন মার্কের ভিতরে যে কথাটি রয়েছে কথাটি কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে। তুমি সেই প্রেজেন্ট টেন্সের কথাই চিন্তা করো এবং প্রেজেন্ট টেন্সের দিয়ে তুমি সেন্টেন্স লিখতে থাকো। তোমাদেরকে আমি 2 মিনিট সময় দিচ্ছি এবং এই 2 মিনিটে তোমরা 3টি ডিরেক্ট স্পিচ এবং এই 3টি ডিরেক্ট স্পিচের ইনডিরেক্ট ভার্সন লিখবে। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তো তোমাদের সময় শেষ, আশা করছি তোমরা সঠিকভাবে ডিরেক্ট স্পিচের ইনডিরেক্ট ভার্সন লিখতে পেরেছো। তো আমরা এখন নেক্সট স্লাইডে চলে যাচ্ছি। For your tests you will be needing to change the former into the latter, অর্থাৎ তোমাদেরকে ডিরেক্ট থেকে ইনডিরেক্টে চেঞ্জ করতে হবে। So we'll be only learning the pertinent rules, অর্থাৎ আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্টে যেতে যে সকল রুল প্রয়োজন শুধুমাত্র সেই রুলগুলি জানার চেষ্টা করব। As in the beginning it had been mentioned that narration has less to do with learning and more to do with applying the things you need to keep in mind while understanding the question and attempting the answers are as follows, অর্থাৎ আমরা যেহেতু প্রথমেই বলেছিলাম যে ন্যারেশনে আমাদের নতুন জানার থেকে বেশি আমরা কি কি জেনেছি এটাই অ্যাপ্লাই করার প্রতি বেশি জোর দেওয়া হয়। এই কারণে আমাদের কিছু জিনিসের ক্ষেত্রে আমাদের বেশি জোর দিতে হবে। এখন কি কি জিনিসের ক্ষেত্রে আমাদের জোর দিতে হবে সেই জিনিসটি আমরা এখানে দেখব। তো they are not necessarily in order of importance but rather the parts of the whole answer, অর্থাৎ এই যে দেখতে পাচ্ছ এ তে টেন্স আছে, বি তে প্রোনাউন বা নাউন আছে, সি তে ভার্ব ফর্মস রয়েছে। এগুলো যে টেন্স সবচেয়ে ইম্পর্টেন্ট বা প্রোনাউন তারপরে ইম্পর্টেন্ট এমন কিছু না, বরঞ্চ এই প্রত্যেকটি জিনিসের ক্ষেত্রে আমাদের সমানভাবে ইম্পর্টেন্স গুরুত্ব দিতে হবে। যাই হোক, তো আমাদের যেই জিনিসের ক্ষেত্রে ন্যারেশনে যেই জিনিসের ক্ষেত্রে আমাদের বেশি গুরুত্ব দিতে হয় সেই জিনিসটি হচ্ছে প্রথমত টেন্স, তারপরে প্রোনাউন কিংবা নাউন অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্টের প্রতি আমাদের একটু বেশ ভালোভাবে জোর দিতে হয়। তারপরে ভার্ব ফর্মস অর্থাৎ কোন ভার্বটি কী ফর্মে রয়েছে এবং এই ভার্বটি কী ফর্মে চেঞ্জ হবে সেটিও আমাদের জানতে হবে। টেন্স এবং ভার্ব ফর্মস অনেকটা কাছাকাছি হলেও এগুলি সম্পূর্ণ কাছাকাছি নয়। যখন আমরা টেন্স এবং ভার্ব ফর্মস আলাদাভাবে আলোচনা করব তখন তোমরা এগুলোর পার্থক্য ধরতে পারবে। অ্যাডভার্বস অ্যান্ড ডেমনস্ট্রেটিভস, অ্যাডভার্বস এবং ডেমনস্ট্রেটিভস হচ্ছে অ্যাডভার্ব তোমরা অবশ্যই বুঝো যখন কোনো ভার্ব কিংবা অ্যাডভার্ব কিংবা অ্যাডজেক্টিভকে মডিফাই করা হয়, যে সকল শব্দ দ্বারা মডিফাই করা হয় সেগুলো অ্যাডভার্ব। ডেমনস্ট্রেটিভ দ্বারা কোনো বস্তুকে নির্দিষ্ট করে বোঝানো হয়। এরপর ডিফারেন্ট ক্লাসেস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু মিনিং। এখন আমরা জানি সেন্টেন্স অ্যাকর্ডিং টু মিনিং অর্থাৎ অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ এবং অ্যাসার্টিভ, এক্সক্লামেটরি, অপটেটিভ, ইম্পারেটিভ এবং এক্সক্লামেটরি, অর্থাৎ 5 ধরনের সেন্টেন্স রয়েছে আমাদের অর্থ অনুযায়ী এবং প্রত্যেকটি সেন্টেন্সের অর্থ অনুযায়ী ন্যারেশনের কিছু কিছু নিয়ম পাল্টে যায়। এই 5টি যে সেন্টেন্সের টাইপ রয়েছে সেই 5টি সেন্টেন্সের টাইপের আমরা যে সকল স্পেসিফিক নিয়ম আছে সেই নিয়মগুলিও আমরা জানার চেষ্টা করব। The aspects mentioned in the earlier slide are the fundamental of attempting narration. However, after having the fundamentals nailed, we will be moving over to learning a base set of steps that need to be learned to answer passage narration, but let's keep that for later on. এখন এই যে আমরা যে 5টি যে এলিমেন্ট দেখলাম সেই এলিমেন্টগুলি আসলে ন্যারেশন জানতেই হবে, ন্যারেশনের কোয়েশ্চেনের আনসার করতে জানতেই হবে, ওগুলো না জানলেই নয়। কিন্তু ওগুলো জানা হয়ে গেলেই প্যাসেজ ন্যারেশন অর্থাৎ স্পেসিফিক আলাদা আলাদা সেন্টেন্স নয় কিন্তু
পুরো একটি প্যারাগ্রাফের যে ন্যারেশন করার যে নিয়ম আছে সেগুলি অনেক সহজ। তো আমরা যদি বেসিক নিয়মগুলি জানি তাহলে আমাদের সহজ নিয়ম জানতেও খুব একটা কষ্ট হবে না। What we will be learning now is one of the fundamentals, that being tense. এখন আমরা যে 5টি মৌলিক ধাপ রয়েছে সেই 5টি মৌলিক ধাপের প্রথম যে ধাপ সেটি আমরা জানবো, সেটি হচ্ছে tense. Now this is a bit tricky but not complex. Tense জিনিসটা বুঝতে একটু কষ্ট হতে পারে কিন্তু এটি আসলে অতটা জটিলও নয়। Notice the following direct speech. David said, "My boat is quite large." অর্থাৎ ডেভিড বলেছিল যে আমার নৌকা অনেক বড়, বেশ বড়। As we can see, there are two different tenses in the two parts of the sentence. The first part is in past indefinite, whereas the other is in present indefinite. আমরা যদি সেন্টেন্সটিকে ভাগ করে ফেলি তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কোটেশন মার্কের আগে যে সেন্টেন্সটি রয়েছে সেই সেন্টেন্সটি হচ্ছে ডেভিড সেড। এখন সেড ভার্বটি হচ্ছে সে এর পাস্ট ফর্ম, অর্থাৎ আমরা বলতে পারি যে প্রথম যে ভাগটি, প্রথম যে ক্লজটি রয়েছে সেই ক্লজটি পাস্ট ইনডেফিনিটে রয়েছে। কিন্তু কোটেশন মার্কের ভিতরে যে সেন্টেন্সটি আছে সেই সেন্টেন্সটির টেন্স তোমরা লক্ষ্য করো, মাই বোট ইজ কোয়াইট লার্জ, অর্থাৎ এই যে টেন্সটি রয়েছে টেন্সটি কি প্রেজেন্ট টেন্সে রয়েছে। এখন দুটো টেন্স রয়েছে, আমরা দুটো টেন্স পেয়েছি। নাও which tense will be determining the tense of the answer? এখন এই যে সেন্টেন্সটিকে আমরা যখন ডিরেক্ট থেকে ইনডিরেক্টে নিব তখন কোন টেন্সের ক্ষেত্রে আমরা কোন টেন্সটি আমরা লক্ষ্য করব এবং কোন টেন্সটি উত্তরের টেন্সটি নির্ধারণ করবে। তো আমি তোমাদেরকে 2 মিনিট সময় দিচ্ছি, তোমরা চিন্তা করো, চিন্তা করে উত্তরটি তোমাদের খাতায় লিখো। খুব ভালোভাবে চিন্তা করবে। তোমরা তোমাদের আশেপাশে যে সহপাঠী রয়েছে সহপাঠীদের সাথেও তুমি 2 মিনিট আলোচনা করো এবং আলোচনা করার পরবর্তীতে তুমি তোমার খাতায় উত্তরটি লিখবে। কোন টেন্সটির ক্ষেত্রে আমরা বেশি গুরুত্ব দিব, পাস্ট টেন্সের ক্ষেত্রে নাকি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে? তোমাদের সময় শুরু হচ্ছে এখন। তোমাদের সময় শেষ। এখন আমি তোমাদের উত্তর এখনো জানি না, কিন্তু আমি এটাই ধারণা করছি যে তোমাদের সকলের উত্তর ঠিকই হবে এবং মিলে যাবে। দি আনসার দ্য ফার্স্ট ওয়ান, অর্থাৎ আমরা পাস্ট যে টেন্স রয়েছে, পাস্ট ইনডেফিনিট যে টেন্স রয়েছে সেই টেন্সটি আমাদের উত্তরের যে টেন্সটি হবে সেটি নির্ধারণ করবে। ওয়াই? কেন? বিকজ দ্য রিপোর্টিং ভার্ব ডিটারমিনস দ্য টেন্স অফ দি ইনডিরেক্ট স্পিচ, অর্থাৎ রিপোর্টিং ভার্ব যেটা, রিপোর্টিং ভার্বই আমাদের ন্যারেশনের যে বাক্য থাকে সেই বাক্যটি ইনডিরেক্ট স্পিচে কী টেন্সে রূপান্তরিত হবে সেটি নির্ধারণ করবে। Each direct speech can be divided into two parts, one being reporting part and the other reported speech. অর্থাৎ আমরা যে ডিরেক্ট স্পিচ এখানে উদাহরণটি দেখতে পাচ্ছি এটিকে দুই ভাগে ভাগ করা যায়। প্রথমটি হচ্ছে ডেভিড সেড, যেটি হচ্ছে রিপোর্টিং পার্ট, এবং পরবর্তীটি হচ্ছে দ্য মাই বোট ইজ কোয়াইট লার্জ, এবং ওটি আছে কোটেশন মার্কের মধ্যে। কোটেশন মার্কের মধ্যে যে অংশটি রয়েছে সেই অংশটি হচ্ছে রিপোর্টেড স্পিচ। Since the verb of the reporting verb or the reporting verb dictates the actual time of the speech, the indirect speech should take that tense into account. অর্থাৎ যেহেতু রিপোর্টিং পার্টের যে ভার্ব, অর্থাৎ রিপোর্টিং ভার্ব, দেখো ডেভিড সেড এটি রিপোর্টিং পার্ট, এবং রিপোর্টিং পার্টের যে ভার্ব সেটিকে আমরা রিপোর্টিং ভার্ব বলছি। যেহেতু রিপোর্টিং ভার্ব যেটি আছে সেটি দ্বারাই আসলে কথাটি কখন বলা হয়েছিল সেই বলার সময়টি, আসল সময়টি পাওয়া যায়। এক্ষেত্রে আমরা যখন এই ডিরেক্ট সেন্টেন্সকে ইনডিরেক্ট সেন্টেন্সে রূপান্তরিত করব তখন আমাদেরকে এই যে ওই যে টেন্সটি রয়েছে রিপোর্টিং ভার্বের যে টেন্স, যেটি এই ক্ষেত্রে পাস্ট ইনডেফিনিট, সেই টেন্সটি আমরা মাথায় রাখব। In most cases the reporting verb will be in past tense, অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে তোমরা লক্ষ্য করবে যে রিপোর্টিং ভার্বটি পাস্ট টেন্সে থাকবে, and in that case only the verb of the reported speech will go through some changes. অর্থাৎ যদি রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচে যে সকল ভার্ব থাকে সেই সকল ভার্বগুলি কিছু কিছু পরিবর্তনের মধ্যে দিয়ে যায়। If the reporting verb is in present, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিটও হতে পারে, পারফেক্টও হতে পারে, কিংবা কন্টিনিউয়াসও হতে পারে, or future tense, then the verb of the reported speech will not be changed. অর্থাৎ শুধুমাত্র রিপোর্টিং ভার্ব যদি পাস্টে হয় তাহলে রিপোর্টেড স্পিচের যে সকল ভার্ব থাকে সেগুলি চেঞ্জড হবে।
অন্যথায় যদি রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট কিংবা ফিউচার হয় তাহলে এই চেঞ্জগুলি হয় না। দ্য চেঞ্জেস, বি সার্টেন অফ দিস, আর টু বি মেড টু দ্য ভার্ব অফ দ্য রিপোর্টেড স্পিচ, নট অফ এনিথিং এলস। অর্থাৎ রিপোর্টেড স্পিচের ভার্বটি শুধুমাত্র চেঞ্জ হবে, আমরা রিপোর্টিং ভার্ব যেটি আছে অর্থাৎ প্রথম অংশের যে ভার্বটি আছে সেই ভার্বটি কখনো চেঞ্জ করতে পারবো না। The following pages will give you the directions of how to change certain tenses appropriately. অর্থাৎ আমরা পরবর্তী পৃষ্ঠাতে পরবর্তী স্লাইডে দেখতে পাবো যে কিছু রুল দেখতে পাবো এবং কোন টেন্সটি কিসে রূপান্তরিত হবে সেটি আমরা জানব। দেখতে পাচ্ছ যে প্রেজেন্ট ইনডিফিনিট যদি রিপোর্টিং ভার্ব অর্থাৎ জন সেড, হি সেড, শি সেড, দে সেড অর্থাৎ রিপোর্টিং পার্টের রিপোর্টিং ভার্বটি যদি পাস্ট টেন্সও হয় শুধুমাত্র সেই ক্ষেত্রেই চেঞ্জগুলি হয়। এবং কি কি চেঞ্জ হয় আমরা এটা দেখতে পাচ্ছি। প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিটে পরিণত হয়ে যায়, যেমন হি সেড আই নিড দ্যাট বক্স। এখানে তুমি রিপোর্টিং ভার্ব দেখতে পাচ্ছ সেটি হচ্ছে সেড অর্থাৎ পাস্ট ইনডিফিনিট রয়েছে, কিন্তু রিপোর্টেড স্পিচটি দেখো আই নিড দ্যাট বক্স অর্থাৎ এখানে রিপোর্টেড স্পিচটি প্রেজেন্ট টেন্সে রয়েছে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কি হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্সে পরিণত হয়ে যাচ্ছে, যেমন হি সেড আই নিড দ্যাট বক্স, হি সেড দ্যাট হি নিডেড দ্যাট বক্স অর্থাৎ দেখতে পাচ্ছ নিড ভার্বটি নিডেড হয়ে গিয়েছে, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট থেকে পাস্ট ইনডেফিনিটে আমরা চেঞ্জ করে ফেলেছি। তারপর দেখতে পাচ্ছ প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে কি হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, যেমন মিলার সেড হি ইজ সালকিং নাও। এটা আমরা কি হয়েছে মিলার সেড দ্যাট হি ওয়াজ সালকিং নাও, হি ওয়াজ সালকিং দেন। তারপর আমরা দেখতে পাচ্ছি প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অ্যাগনাস সেড আই হ্যাভ স্টাডিড ফর অ্যান আওয়ার, এটি চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যাগনাস সেড দ্যাট হি হ্যাড স্টাডিড ফর অ্যান আওয়ার। এখানে দেখতে পাচ্ছ যে হি এর পরে হ্যাড এর পরে স্টাডিড হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট, আই হ্যাভ হি হ্যাড অর্থাৎ প্রেজেন্ট থেকে পাস্টে চলে যাচ্ছে জিনিসটা। এরপর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থেকে আমরা দেখতে পাচ্ছি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে হয়ে যাচ্ছে, যেমন রিভস সেড আই হ্যাভ বিন ওয়াচিং মুভিজ সিন্স 11, এটি হয়ে যাচ্ছে কি রিভস সেড দ্যাট হি হ্যাড বিন ওয়াচিং মুভিজ সিন্স 11। দেখতে পাচ্ছ যে হ্যাভ বিন থেকে হ্যাড বিন ওয়াচিং হয়ে গিয়েছে। তো এখানে আমরা 4টা রুল দেখতে পাচ্ছি। এখন আমি তোমাদেরকে এই 4টা রুলের জন্য 4 মিনিট সময় দিচ্ছি। এই 4 মিনিট সময়ে তোমরা যে দেখতে পাচ্ছ স্পেসিফিক যে সেন্টেন্সের টেন্স রয়েছে অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, 4টি ডিরেক্ট সেন্টেন্স লিখবে এবং এই 4টি ডিরেক্ট সেন্টেন্সকে তোমরা ইনডিরেক্ট সেন্টেন্সে রূপান্তরিত করবে। তোমরা এই রুলগুলি অবশ্যই দেখতে থাকবে এবং দেখতে দেখতে তোমরা তোমাদের সেন্টেন্সগুলি ক্রিয়েট করবে এবং এর জন্য যে 4 মিনিট সময় প্রয়োজন সেই 4 মিনিট সময় তোমাদের শুরু হচ্ছে এখন। তো তোমাদের সময় শেষ, আশা করছি তোমরা সকলেই সঠিকভাবে সেন্টেন্সগুলি টেন্স সঠিকভাবে চেঞ্জ করতে পেরেছো। এখন আমাদের দুটো টেন্স এখনো বাকি রয়েছে, এই দুটো টেন্স কি আমরা দেখে ফেলি। পাস্ট ইনডেফিনিট থেকে হয়ে যাবে পাস্ট পারফেক্ট, অর্থাৎ পাস্ট ইনডেফিনিটের টেন্স থাকলে সেটি পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। অর্থাৎ জেনি সেড আই গট আ নিউ ল্যাপটপ, জেনি সেড দ্যাট she had gotten a new laptop। এবং পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। দেখতে পাচ্ছ যে মার্ক সেড আই ওয়াজ থিঙ্কিং অ্যাবাউট দ্য মাউন্টেন, এবং এটি চেঞ্জ হয়ে কি হচ্ছে মার্ক সেড দ্যাট হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট দ্য মাউন্টেন। অর্থাৎ দেখতে পাচ্ছ যে পাস্ট ইনডিফিনিট থেকে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস থেকে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হয়ে যাচ্ছে। এবং তুমি একদম শেষে দেখতে পাচ্ছ যে পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস রিমেইন অ্যাজ দেমসেলভস when changed into indirect speech। অর্থাৎ পাস্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস তাদের মতনই থাকে, তাদের মধ্যে কোনো প্রকার চেঞ্জ আসবে না। তো তোমরা এই যে দুটো যে টাইপ রয়েছে সেন্টেন্সের, এই দুটো টাইপ সেন্টেন্সের জন্য আবার একটি এক্সারসাইজ করো। তোমরা পাস্ট পারফেক্টের দুটো সেন্টেন্স এবং পাস্ট কন্টিনিউয়াসের দুটো ডিরেক্ট সেন্টেন্স লিখো এবং এই দুটো 4টি ডিরেক্ট সেন্টেন্সকে তোমরা ইনডিরেক্ট সেন্টেন্সে রূপান্তরিত করবে
এই রুলটি ফলো করে পাস্ট ইনডেফিনিট হবে পাস্ট পারফেক্ট এবং পাস্ট কন্টিনিউয়াস হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো তোমাদের এর জন্য আবার 4 মিনিট সময় দেওয়া হচ্ছে। তো তোমাদের এই 4 মিনিট সময় শুরু হচ্ছে এখন। তো তোমাদের সময় শেষ, আশা করছি তোমরা খুব সহজেই উত্তরগুলি লিখতে পেরেছো এবং খুবই সহজ। তোমরা যদি কিছুটা টেন্সের আইডিয়া রাখো তাহলেই এটি আসলে করা মোটেও ডিফিকাল্ট নয়। খালি মাথায় রাখবে এই যে তোমাদেরকে এক ধাপ পাস্টে যেতে হবে, অর্থাৎ পাস্টের যে পাওয়ার সে পাওয়ারটি এক ধাপ বাড়াতে হবে। যেমন প্রেজেন্ট থেকে পাস্ট, প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে, যদি পাস্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হয়ে যাবে, অর্থাৎ এক ধাপ পাস্টে তোমরা উপরে উঠবে। যাই হোক, এই নিয়েই আজকে আমাদের টেন্স সম্পর্কিত যে আলোচনা, ন্যারেশনের টেন্স সম্পর্কিত আলোচনা শেষ হচ্ছে। এবং এই যে আমরা যদি কিছু ধাপ ফলো করে আগাই, অর্থাৎ ধাপ অনুসরণ করে যদি আমরা আগাতে থাকি, তাহলে আমরা ন্যারেশনের ব্যাপারে খুব ভালো একটি দক্ষতা নিতে পারবো, অর্জন করতে পারবো। তো আজকে তোমাদের ক্লাস এই পর্যন্তই শেষ, এবং আজকেও গত দিনের মতনই আমরা আজকেও একটি নীতিবিধানের কিছু একটি ধারণা নিব। এবং আজকে আমাদের নীতিবিধান শিক্ষার যে ধারণা বিষয়টি হচ্ছে নম্রতা। এখন নম্রতা কি? নম্রতা হলো অন্যের প্রতি বিনয়ের সাথে আচরণ করার গুণ। নম্রতা হলো সত্যিকারভাবে এবং আন্তরিকতার সাথে অন্যের প্রতি বিনয়ী হওয়া। অর্থাৎ যখন আমি আমার বয়সে বড় কিংবা বয়সে ছোট তাদের সাথে যখনই আমি অত্যন্ত ভদ্রতার সাথে, অত্যন্ত সাবলীলভাবে এবং অত্যন্ত নরমভাবে কথা বলবো, সেটি আমাদের নম্রতার বহিঃপ্রকাশ। নম্রতা সম্পর্কে আমরা একটি কথা জানি, সেটি হচ্ছে কখনো একজন মানুষের নম্রতাকে দুর্বলতা ভেবো না। তুমি যতই নম্র হবে ততই তোমার আত্মশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ কারোর সাথে নম্রতার সাথে ব্যবহার করলে সে যদি তোমাকে দুর্বল ভাবে, তোমার কখনো এটা ভাবার চিন্তা করার নেই, এটা চিন্তা করবে না যে তুমি আসলেই দুর্বল। তুমি যদি শক্তিশালী হয়ে থাকো, তোমার আত্মশক্তির প্রতি তোমার যদি আস্থা থাকে, তাহলে তুমি নম্রতার সাথে সবার সাথে ব্যবহার করতে পারবে। তো আজকে তোমাদের ক্লাস এখানেই শেষ। আগামী ক্লাসে তোমাদের সাথে দেখা করার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করলাম। সেই পর্যন্ত তোমরা সকলেই ভালো থেকো। হ্যাভ আ গুড ডে। থ্যাংক ইউ ভেরি মাচ।